নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমাদের আলোচনার বিষয় হলো শনির সাড়ে সাতি। আমরা শনির সাড়ে সাতি বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে শনির সাড়ে সাতি বলতে কি বোঝায়, শনির সাড়ে সাতি কটি পর্যায়ে থাকে, এই সাড়ে সাতির ফল কি হয় এবং অবশ্যই এর থেকে মুক্তির উপায় কি বা রেমিডিস বা এর নিদান কি, আমরা এই বিষয়গুলো নিয়ে পরপর একটা একটা করে আলোচনা করব। প্রথমে দেখুন সাড়ে সাতি বলতে কি বোঝায়। সাড়ে সাতি হলো 7.5 বছরের সময়কাল, অর্থাৎ এই সময়কালে শনি চাঁদের চারপাশে ঘুরবে এবং তার মোট সময় লাগবে 7.5 বছর। সাড়ে সাতি হলো যখন শনি কোনো রাশিতে 7.5 বছর থাকে, অর্থাৎ একটা রাশিতে মোট 12টা রাশি আছে। আমরা রাশি চক্রের দেখুন যে ছবিটা দিয়েছি কম্পিউটার স্ক্রিনে, মেষ থেকে শুরু করে মোট 12টা রাশি আছে। শনি এক একটা রাশিতে 7.5 বছর করে থাকে। এই 7.5 বছর সময়কালকে বলা হয় সাড়ে সাতি। জন্মের সময় শনি যখন দ্বাদশ, প্রথম বা দ্বিতীয় ঘরে থাকে, বা জন্মের সময় শনি চন্দ্রের উপর দিয়ে গোচর বা যাত্রা করে, তখন সেটা কিন্তু সাড়ে সাতি হয়। শনি আমরা জানি সব থেকে ধীর লয়ের গতি বা ধীর গতির যে গ্রহ। তো যেহেতু সব থেকে ধীর লয়ের গ্রহ হয়, একজন ব্যক্তির জীবনে কিন্তু 3 বার সাড়ে সাতি আসবে, অর্থাৎ সমগ্র জীবনকালের মধ্যে ব্যক্তিকে 3 বার সাড়ে সাতির কবলে পড়তে হয়। যেমন কোনো জাতকের জন্ম যদি বৃষ রাশিতে হয়, তাহলে শনি প্রথম মেষ রাশিতে প্রবেশ করে, তখন থেকে তার সাড়ে সাতি দশা শুরু হবে। অর্থাৎ যে রাশিতে শনির গোচর হবে তার আগের এবং পরের রাশি সাড়ে সাতির আওতায় চলে আসবে। অর্থাৎ যদি ধরুন একজন ব্যক্তির বৃষ রাশিতে জন্ম হলো, তাহলে সেক্ষেত্রে মেষ এবং বুধ অর্থাৎ মিথুন, মেষ এবং মিথুন এরা কিন্তু সঙ্গে সঙ্গে সাড়ে সাতির আওতাতে আসবে। একটি রাশিতে শনি 2.5 বছর বিরাজ করে। এইভাবে 3টি রাশি অতিক্রম করতে মোট 7.5 বছর তার সময় লাগে, অর্থাৎ 2.5 বছর করে সে 7.5 বছর সময় অতিক্রম করবে। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা সাড়ে সাতি ইত্যাদি বলছি, এখন এই সাড়ে সাতি কত বছর অন্তর হয়? কারো কারো মতে সাড়ে সাতি 30 বছর অন্তর হয় একটা রাশিতে, অর্থাৎ একবার হলে আগামী 30 বছর সেই রাশিতে কিন্তু আর সাড়ে সাতি হবে না। কেউ কেউ আবার এটাকে 22 বছর বলেও বলেছেন। তবে যাই হোক না কেন, এই সাড়ে সাতির কিন্তু 3টে পর্যায় আছে। তো আমরা এই 3টে পর্যায়কে নিয়ে আমরা আলোচনা করব। দেখুন সাড়ে সাতির যে প্রথম পর্যায়, এই পর্যায়ে শনি ব্যক্তির মস্তকে অবস্থান করে, অর্থাৎ তার মাথার উপরে সাড়ে সাতির প্রভাবটা থাকে। এর ফলে কি হয় না, যে কোনো জাতকের আর্থিক সমস্যা প্রবল থেকে প্রবলতর হতে পারে, জাতকের দাম্পত্য জীবনের উপরে প্রভাব পড়তে পারে, সম্পর্কের মধ্যে উত্থান পতন ঘটতে পারে, জাতকের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এর ফলে তার প্রাত্যহিক জীবনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আমরা যখন শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে থাকব, তখন এই ধরনের সমস্যাগুলো আমাদের সামনে আসবে। এবারে আসছি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে। শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় সব থেকে কিন্তু কষ্টদায়ক বা বেদনাদায়ক বলা যায়। শারীরিকভাবে এবং মানসিকভাবে একজন ব্যক্তিকে এই সাড়ে সাতির প্রভাব বহন করে চলতে হয়। জাতক এই সময়কালে নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে, অর্থাৎ সে নতুন কোনো রোগে আক্রান্ত হতে পারে, বা তার পুরানো রোগ
নতুন করে কিন্তু আবির্ভূত হতে পারে বা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে জাতকের সমস্যা হতে পারে, তাকে নিত্য নৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। পারিবারিক জীবন তার উথাল পাথাল হতে পারে, অর্থাৎ পারিবারিক জীবনে অনেক ধরনের কিন্তু সমস্যার মুখোমুখি তাকে হতে পারে এই দ্বিতীয় পর্যায়ে শনি 7.5 কালে। এবারে 7.5 যে তৃতীয় পর্যায়, সেটা কি? সুখ শান্তিতে একটা প্রতিবন্ধকতা আসবে। ব্যক্তির জীবনে যে সুখ শান্তি, সেখানে সমস্যা হবে। জীবনের সুযোগ সুবিধা বা যেটাকে আমরা অপরচুনিটি বলি, সেটা কমে আসবে। আয়ের চেয়ে তার ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ তিনি যত আয় করবেন তার থেকে তার ব্যয় কিন্তু বেশি হবে। জাতক নানা ধরনের বিতর্কের সম্মুখীন হবে, অর্থাৎ সে না চাইলেও অনেক ধরনের আর্গুমেন্ট বা বিতর্কের সঙ্গে সে জড়িয়ে পড়বে। আর্থিক এবং মানসিক সমস্যায় সে বিপর্যস্ত হবে, তার মানে তার কোনো মানসিক শান্তি থাকবে না, নানা কারণে তার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। জাতককে বিচিত্র সংগ্রামের সম্মুখীন হতে পারে, অর্থাৎ নানা ধরনের কিন্তু তাকে সমস্যা বা সংগ্রামের সম্মুখীন হতে পারে। এবং এই 7.5 সময়কালে জাতক কিন্তু মামলা মোকদ্দমা ইত্যাদির মুখোমুখি হতে পারে এবং তাকে অনেকটা সময় কোর্ট কাচারিতে সময় নষ্ট করতে হতে পারে বা কোর্ট কাচারি বিষয়ে তাকে জড়িয়ে যেতে হতে পারে। তো আমরা এই 3টে পর্যায়কে 7.5 দেখলাম। এবারে 7.5 হলে তার ফল কি হয়? দেখুন, 7.5 প্রথম ফল হচ্ছে প্রতিবন্ধকতা। তার মানে কি? এই সময় একাধিক বাধা আসতে পারে। যে জাতকের বা যে ব্যক্তির জীবনে 7.5 চলবে, অর্থাৎ যে রাশিদের ক্ষেত্রে, সমস্ত ব্যক্তির একটা করে জন্ম রাশি থাকে আপনারা জানেন, এবং যে রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব চলবে, সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানা ব্যাপারে অবস্ট্রাকেল বা প্রতিবন্ধকতা আসবে, অর্থাৎ সে যে কাজই করতে যাক না কেন, সেই কাজের ক্ষেত্রে তাকে সমস্যার সম্মুখীন হতে পারে। আরেকটা কি হয় না, 2 নম্বর হচ্ছে তার স্ট্রেস বা চাপ, একটা মানসিক চাপ, অসাফল্য, সমস্যা, প্রতিবন্ধকতা ইত্যাদির কারণে সে সবসময় একটা প্রবল মানসিক চাপের মধ্যে তাকে সময় কাটাতে হতে পারে এবং এই চাপ কিন্তু তার উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। তৃতীয়, ব্যক্তি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে, অর্থাৎ যদি ক্রমাগত আপনি বিনা কারণে আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, কেউ কেউ আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের অপমান, অসহযোগিতা এবং অন্যান্য, এমনকি আপনার বিভিন্ন আত্মসম্মানের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে এবং সামাজিক ক্ষেত্রে নিজের সম্মানের ক্ষেত্রে কিন্তু বা নিজের যে স্থান বা নিজের যে একটা জায়গা থাকে, সেই জায়গাও অনেক সময় নানাভাবে বিচ্যুত হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে জাতকের কিন্তু একটা আত্মবিশ্বাসে বাধা আসার সম্ভাবনা থাকবে এবং যে কারণে তার মধ্যে একটা কিন্তু মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস বৃদ্ধি পাবে। চতুর্থ কি স্থিতাবস্থা, স্টেবিলিটি, সেটা আমাদের কর্মক্ষেত্রে হোক বা আমাদের ব্যবসা ক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটির ক্ষেত্রে একটা সমস্যা থাকবে নানাভাবে, একটা অস্থির পরিমণ্ডল তৈরি হবে। অর্থাৎ আপনি চাকরি বাকরি করলে সেখানকার পরিবেশ আপনার সঙ্গে মানানসই না হতে পারে। আপনার ব্যবসা হলে সে ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো নানা ধরনের সমস্যা আসবে, অর্থাৎ প্রতি মুহূর্তে এই ধরনের সমস্যাগুলো কিন্তু লেগে থাকতে পারে আপনার 7.5 এই 7.5 বছর পিরিয়ড কালে। স্বল্পমেয়াদী ক্ষতি হতে পারে, ব্যবসা করলে দেখবেন আপনার কোনো না কোনো সময় ক্ষতি হলো, চাকরির ক্ষেত্রেও নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, ব্যক্তিগত জীবনেও না চাইলেও আপনার অনেক ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন। অর্থাৎ এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে মুখোমুখি হতে হবে। নিয়মিত রুটিনের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, অর্থাৎ 7.5 সময়কালে আপনি চাইলেও আপনার যে রেগুলার রুটিন, সেটা কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। এর কারণ হচ্ছে, এক্ষেত্রে একটা বড় সমস্যা দাঁড়াবে যে আপনার যে রেগুলার রুটিন, সেটা কোনো না কোনো ভাবে কিন্তু বাধাপ্রাপ্ত হতে থাকবে। অর্থাৎ তার মানে আপনার রেগুলার রুটিনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আপনি চাইলেও না চাইলেও কিন্তু
সেই রুটিনটা আপনি এক্সাক্ট কিন্তু বিভিন্ন ভাবে রাখতে পারবেন না, অর্থাৎ আপনার সেই রুটিনটা মেনটেনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিবে। আর্থিক সমস্যা 7 নম্বর, 7.5 সময়কালে আপনার ব্যক্তিগত জীবনে একটা আর্থিক সমস্যা তৈরি হবে, অর্থাৎ আর্থিক ক্ষতির কারণে আর্থিক সমস্যা হতে পারে। যারা কোনো সরকারি চাকরি করেন না, ছোটখাটো চাকরি করেন, তাদের রোজগারের ক্ষেত্রে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসা মন্দা চলতে পারে। এই ধরনের কিছু সমস্যার মুখোমুখি কিন্তু আপনি হবেন, এবং এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কারণে আপনার আর্থিক সমস্যা তৈরি হতে পারে। এবং আমি আগেই বলেছি, কোনো কারণবশত ব্যয় বেশি হলে আয়ের থেকে, তাহলে সেটাও কিন্তু আপনার একটা আর্থিক সমস্যার কারণ হতে পারে। আরেকটা কি হতে পারে, আপনার স্বাস্থ্যহানি। 7.5 কারণে কিন্তু জাতকের স্বাস্থ্যহানি ঘটতে পারে। নতুন কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন, অথবা কোনো পুরানো রোগ নতুন করে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। তো পুরানো রোগের পুনরাবির্ভাব কিংবা নতুন করে রোগ দেখা দেওয়া, এই দুটো কারণে আপনার কিন্তু স্বাস্থ্যের উপরে একটা তার কিন্তু বিরূপ প্রভাব পড়বে। এবং আমরা নিশ্চয়ই জানি যে মানুষের স্বাস্থ্য যদি সঠিক থাকে, স্বাস্থ্যই সম্পদ, অতএব স্বাস্থ্য যদি সঠিক না থাকে, সেখানে যদি সমস্যা তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু মানসিক সমস্যার একটা বড় কারণ হতে পারে। সুতরাং এটাও কিন্তু একটা 7.5 ক্ষেত্রে আপনার এই প্রভাবটা পড়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে চ্যালেঞ্জ, যে যে কাজ করছেন, বিভিন্ন, কেউ ছোট কেউ বড়, কেউ সরকারি কেউ বেসরকারি, আপনি যেখানে কাজ করুন না কেন, আপনার কর্মজীবনে কিন্তু সমস্যা তৈরি হবে এই 7.5 সময়কালে। কিরকম? আপনার কাজের ক্ষেত্রে নানা ঝামেলা তৈরি হবে, বসের সঙ্গে ঝামেলা হতে পারে, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সমস্যা তৈরি হতে পারে, কিংবা আপনি যদি ঊর্ধ্বতন হন তাহলে আপনার অধস্তন কর্তৃত্বের সঙ্গে সমস্যা হতে পারে, বা নানা ধরনের কিন্তু সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে। পারিবারিক সংকট, যখন 7.5 সময় চলবে যে রাশির ক্ষেত্রে, সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পারিবারিক সংকট কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সন্তানদের সঙ্গে হতে পারে, বা পরিবারে বাবা মা বা অন্য কোনো সদস্যদের সঙ্গে একটা আপনার সমস্যা তৈরি হতে পারে। কোর্ট কাছারিরও মুখোমুখি হতে পারে, আপনি না চাইলেও অনিচ্ছা সহকারে আপনি কোনো কোর্ট কেসে ফেঁসে গেলেন, বা আপনার বিরুদ্ধে কেউ কোনো কোর্ট কেস করে দিল, এইরকম ধরনের সমস্যাও কিন্তু আপনি মামলা মোকদ্দমার কিন্তু মুখোমুখি হতে পারেন 7.5 সময়কালে। ধৈর্যচ্যুতি ঘটে, আমরা একটা জিনিস জানি, পেশেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন, এবং আমরা অনেক ধৈর্য ধরে অনেক বড় সমস্যাও যেমন আমরা ধৈর্যের কারণে উতরে যেতে পারি, আবার অধৈর্য কারণে কিন্তু দেখা যায় বা ধৈর্য বিচ্যুতি ঘটলে অনেক ছোট ছোট সমস্যাও কিন্তু বড় আকৃতি ধারণ করে। 7.5 সময়কালে আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে, বা আপনার পেশেন্স কিন্তু লস হতে পারে, এবং এই কারণে আপনি কিন্তু অনেক ধরনের সমস্যার শিকার হতে পারেন। মিথ্যাচার ঘটতে পারে, আপনার নামে কেউ মিথ্যা দুর্নাম দিতে পারে, অফিসে বিভিন্ন ধরনের মিথ্যা স্ক্যান্ডেলে আপনি জড়িয়ে যেতে পারেন, কাজের ক্ষেত্রে আপনি কোনো স্ক্যান্ডেল হতে পারে, আপনি ব্যবসা বাণিজ্য করলে সেখানেও আপনি একটা সমস্যার মুখোমুখি হতে পারেন, এবং আপনি কিন্তু ডিপ্রেশনের শিকার হতে পারেন। 7.5 সময়কালে কিন্তু আপনার মধ্যে একটা ডিপ্রেশন আসতে পারে। আপনি একটা ডিপ্রেশনের শিকার হবার ফলে আপনার মানসিক এবং আপনার দৈহিক দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা এখানে থাকবে। তো দেখুন, আমি এখানে আলোচনা করলাম যেগুলো, সেগুলো হচ্ছে যে 7.5 কি, 7.5 কটি পর্যায়, এবারে 7.5 হলে আপনার জীবনের উপরে তার কি কি ধরনের প্রতিক্রিয়া বা প্রভাব আসতে পারে। এখন প্রশ্ন হলো যে এই 7.5 বছর যে সময়কালটা আমি থাকবে বা যেটা আমাকে অতিক্রম করতে হবে, তাহলে আমি এই সময়টাকে কিভাবে মোকাবিলা করব বা কিভাবে অতিক্রম করব। আমি শুরুতেই বলেছি একটা কথা, যে পেশেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনাকে এই সময়কালে যেটা সব থেকে বেশি রক্ষা করতে হবে, সেটা কিন্তু আপনার পেশেন্স বা ধৈর্য আপনাকে ধরে থাকতে হবে। কারণ কঠিন সময়ে ধৈর্যটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা, এবং এই কঠিন সময় কিন্তু যে কোনো ব্যক্তির জীবনে আসতে পারে। আপনাদের একটা কথা মনে থাকবে যে মহাভারতে আমরা যখন এটা পাশা খেলার ঘটনাগুলো লক্ষ্য করি বা যে পর্বগুলোতে দেখি, এবং যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখনও কিন্তু পঞ্চপাণ্ডব, মূলত যুধিষ্ঠির তথা জ্যেষ্ঠ পাণ্ডবের কারণে তারা কিন্তু কেউ ধৈর্যচ্যুত হয়নি, এবং
ধরেই কিন্তু তারা সে অপমানগুলোকে সহ্য করেছিল। অর্থাৎ আমরা যখন খুব কঠিন সময়ের মুখোমুখি হব, তখন আমাদের কাছে সব থেকে বড় হচ্ছে ধৈর্য ধরা, মনকে শান্ত রাখা। হয়তো পরিস্থিতি কখনো কখনো এমন একটা অবস্থার দিকে মোড় নেয়, দেখবেন মন শান্ত থাকে না, কিন্তু তবুও আপনাকে চেষ্টা করতে হবে পরিবার এবং সমস্ত জায়গায় কাজের ক্ষেত্রতে যাতে কোনো রকম ভাবে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে। কারণ ধৈর্যচ্যুতি ঘটলে সেক্ষেত্রে সবচেয়ে ক্ষতির মুখোমুখি কিন্তু আপনি হবেন এবং আপনার সেই সমস্যা কিন্তু প্রতি মুহূর্তে বাড়তে থাকবে। এবারে আমরা আসি যে কোন কোন রাশির ক্ষেত্রে কবে 7.5 শুরু হবে। দেখুন, আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে 7.5 একটা প্রভাব আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে যে বিভিন্ন রাশিতে যে শনি 7.5, সেই শনি 7.5 কোন রাশিতে কবে হবে। আপনারা এটা থেকে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার রাশিতে 7.5 কবে শুরু হচ্ছে। প্রথমে আমরা মেষ রাশির কথা বলি। মেষ রাশিতে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7.5 শুরু হবে 29 মার্চ 2025 থেকে 31 মে 2032 সাল পর্যন্ত তার 7.5 প্রভাব মেষ রাশির ক্ষেত্রে শুরু হবে। অর্থাৎ আগামী বছর যারা মেষ রাশি জাতক, তাদের 7.5 শুরু হবে 29 মার্চ থেকে শুরু হবে এবং সেটা 31 মে 2032 সাল পর্যন্ত চলবে। আর মেষ রাশির জাতকের ক্ষেত্রে ঢাইয়া যেটা, সেটা শুরু হবে 13 জুলাই 2034 থেকে, এটা চলবে 27 আগস্ট 2036। ঢাইয়া মানে হচ্ছে 2.5 বছর। আমি পরবর্তীকালে ঢাইয়া নিয়ে আলোচনা করব অন্য একটি ভিডিওতে। আজকে কেবলমাত্র এই দুটি সম্পর্কে আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই। আমি প্রথমেই বলেছিলাম জ্যোতিষশাস্ত্র অনেকটা আবহবিদ্যার মতো, আপনাকে ভবিষ্যতে সম্পর্কে একটা আভাস দিয়ে দেয়, আপনাকে একটা প্রেডিকশন দেয়। যেমন যদি আবহাওয়া দপ্তরে বা আবহাওয়ার পূর্বাভাস এইরকম থাকে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, তখন আমরা বাইরে বেরোলে একটা সঙ্গে ছাতা নিয়ে বেরোই বা রেনকোট নিয়ে বেরোই। তেমনই কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমার 7.5 এই সময় থেকে শুরু হবে, সেই সময় থেকে আমি কিন্তু মানসিকভাবে একটা প্রস্তুতি রাখতে পারি যে আগামী 7.5 বছর আমার ধৈর্যচ্যুতি হওয়া উচিত নয়। আগামী 7.5 বছর আমি যথেষ্ট নিজের ধৈর্য রক্ষা করব, আমি আমার সংযমতাকে রক্ষা করব। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা রক্ষা করে চলব। তাহলে আমি বললাম মেষ রাশির ক্ষেত্রে ঢাইয়া এবং 7.5। এবারে বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 শুরু হচ্ছে 3রা জুন 2027 সাল থেকে, এটা চলবে 13 জুলাই কিন্তু 2034 সাল পর্যন্ত। আবার বলছি, মেষ রাশির বৃষ রাশির ক্ষেত্রে 7.5 শুরু হবে 3রা জুন 2027 থেকে 13 জুলাই এটা 2034 পর্যন্ত চলবে। বৃষ রাশির ঢাইয়া শুরু হবে 27 আগস্ট 2036 থেকে এবং সেটা কিন্তু চলবে 22 অক্টোবর 2038 সাল পর্যন্ত তার ঢাইয়া চলবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে 7.5 শুরু হবে 8 আগস্ট 2029 সালে এবং সেটা চলবে 27 আগস্ট 2036 সাল পর্যন্ত। আবার বলছি, মিথুন রাশির ক্ষেত্রে 7.5 শুরু হবে 8 আগস্ট 2029, চলবে সেটা 27 আগস্ট 2036 সাল পর্যন্ত। আপনারা কিন্তু যখন ভিডিও দেখবেন প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার তারিখটা জানতে পারবেন কখন থেকে আপনার 7.5 শুরু হচ্ছে। আর মিথুন রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হবে 24 জানুয়ারি 2020 থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 29 জানুয়ারি 2022, অর্থাৎ তার ঢাইয়া পিরিয়ডটা শেষ হয়ে গেছে এই সময়কালের মধ্যে। তো এটা আমরা বললাম মিথুন রাশি। এবারে কর্কট রাশির ক্ষেত্রে 7.5 শুরু হবে 31 মে 2032 থেকে, সেটা চলবে 22 আগস্ট 2038 পর্যন্ত। আবার বলছি, কর্কট রাশির ক্ষেত্রে 31 মে 2032 শুরু হবে, চলবে 22 আগস্ট 2038 পর্যন্ত। আর ঢাইয়াটা শুরু হবে তার ক্ষেত্রে 29 এপ্রিল 2022 থেকে 29 মার্চ 2025, অর্থাৎ কর্কট রাশি যারা, তাদের এখনো কিন্তু ঢাইয়া চলছে। সিংহ রাশি 7.5 শুরু হবে 13 জুলাই 2034 থেকে, সেটা চলবে 29 জানুয়ারি 2041 সাল পর্যন্ত। তাহলে আবার বলছি, সিংহ রাশির ক্ষেত্রে 7.5 13 জুলাই 2034 থেকে 29 জানুয়ারি 2041 পর্যন্ত তার 7.5 প্রভাব চলবে এবং ঢাইয়া তার চলবে
29 মার্চ 2025 থেকে 3রা জুন 2027 এই সময়কালে তার ঢাইয়া চলবে। কন্যা রাশি সাড়ে সাতি শুরু হবে 27 আগস্ট 2036 থেকে, চলবে তা 12 ডিসেম্বর 2043 পর্যন্ত। আবার বলছি, কন্যা রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হবে 27 আগস্ট 2036 এবং তা চলবে কিন্তু 12 ডিসেম্বর 2043 পর্যন্ত, এবং তার ঢাইয়া পিরিয়ড চলবে 3রা জুন 2027 থেকে, এটা চলবে 8 আগস্ট 2029 পর্যন্ত। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হবে 22 অক্টোবর 2038 সাল এবং চলবে সেটা 8 ডিসেম্বর 2046 সাল পর্যন্ত। আবার বলছি, তুলা রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হবে 22 অক্টোবর 2038 সাল, চলবে সেটা 8 ডিসেম্বর 2046 সাল পর্যন্ত, এবং ঢাইয়া শুরু হবে 8 আগস্ট 2029, চলবে সেটা কিন্তু 31 মে 2033। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেওয়া আছে এগুলো, আপনাদের সালগুলো জানার জন্য আপনারা সেটা কিন্তু ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হবে 28 জানুয়ারি 2041, সেটা চলবে 3রা ডিসেম্বর 2049 পর্যন্ত। আবার বলছি, যারা বৃশ্চিক আছেন তাদের সাড়ে সাতি শুরু হবে 28 জানুয়ারি 2041 এবং চলবে সেটা 3রা ডিসেম্বর 2049 সাল, অর্থাৎ অনেক দেরি আছে। আর ঢাইয়া হবে 31 মে 2032 এবং সেখান থেকে সেটা চলবে 13 জুলাই 2034 সাল পর্যন্ত। যারা ধনু রাশি আছেন তার সাড়ে সাতি শুরু হবে 12 ডিসেম্বর 2043, এটা চলবে কিন্তু 3রা ডিসেম্বর 2049 সাল পর্যন্ত। যেহেতু ধনু রাশির জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতি সবেমাত্র শুরু হয়েছে, 14 সাল থেকে চলছিল। ঢাইয়া শুরু হবে 29 মার্চ 2025 থেকে, এটা চলবে 3রা জুন 2027 সাল। আবার 13 জুলাই 2034 থেকে 2027 আগস্ট 2036 পর্যন্ত, অর্থাৎ আবার তার দুটো ঢাইয়া পিরিয়ড আছে। মকর রাশি, মকর রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে সাড়ে সাতি কিন্তু শুরু হবে আপনার 26 জুলাই। এই সাড়ে সাতি পিরিয়ড শুরু হয়েছে 2017 থেকে এবং সেটা কিন্তু চলবে 29 মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ মকর রাশির জাতকরা বর্তমানে কিন্তু সাড়ে সাতির পর্যায়ে আছেন। ঢাইয়া তা শুরু হবে 3রা জুন 2027 থেকে এবং সেটা চলবে 8 আগস্ট এটা 2029 পর্যন্ত। ওখানে 2829 আছে, ওটা হচ্ছে 2029 হবে। কুম্ভ রাশি সাড়ে সাতি হবে শুরু হবে 24 শুরু হয়েছে তার 24 জানুয়ারি 2020 সালে, এটা কিন্তু এখন চলছে 3রা জুন 2027 সাল পর্যন্ত তার সাড়ে সাতি কুম্ভ রাশির ক্ষেত্রে চলছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের 24 জানুয়ারি 2020 সালে সাড়ে সাতি শুরু হয়েছে, 3রা জুন 2027 পর্যন্ত সেটা চলবে, এবং ঢাইয়া শুরু হবে 8 আগস্ট 2029 এবং চলবে সেটা কিন্তু আপনার 31 মে 2032 সাল পর্যন্ত। সেই সাড়ে সাতির প্রভাব কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এটা চলবে। মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হয়েছে 29 এপ্রিল 2022 সালে এবং 8 আগস্ট 2029 সাল পর্যন্ত তাদের সাথে চলবে। তাহলে মীন রাশির কিন্তু বর্তমানে সাড়ে সাতির পর্যায়ে আছে, যা শুরু হয়েছে কিন্তু 29 এপ্রিল 2022, কন্টিনিউ করবে 28 আগস্ট 8 আগস্ট 2029, অর্থাৎ এখনো প্রায় মীন রাশির জাতককে 3.5-4 বছর সাড়ে সাতির প্রভাবে তাকে চলবে তার উপরে। ঢাইয়া শুরু হবে 31 মে 2032 এবং সেটা চলবে 13 জুলাই 2034 সাল পর্যন্ত। তাহলে দেখলেন আমি বিভিন্ন যারা যে সমস্ত গ্রহ ও রাশি আছে সেই সমস্ত রাশিদের সাড়ে সাতির আমি কোন সময় থেকে চলবে এবং তাদের প্রভাব কি, আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। যেহেতু আমাদের আলোচনাটা কিন্তু সাধারণ থেকে স্পেসিফিক বা পার্টিকুলার হচ্ছে, আপনি সহজেই কিন্তু আপনার জন্মছকে আপনার সাড়ে সাতি কখন থেকে শুরু হবে, সেটা বর্তমানে চলছে কিনা বা ভবিষ্যতে শুরু হবে, কখন সেটা চলবে, কখন থেকে শুরু হবে, আপনি দেখতে পেয়ে যাবেন বা বুঝতে পারবেন। নির্দিষ্ট সাল তারিখ উল্লেখ করে দিয়েছি। সুতরাং অনেকেরই মনে প্রশ্ন আসবে, তাহলে এর প্রভাব থেকে মুক্তির কি কোনো উপায় নেই? বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিন্তু মুক্তির নানা রকম উপায়ের কথা বলা হয়েছে। আবার বলছি, বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মুক্তির নানা রকম উপায়ের কথা বলা হয়েছে, বিভিন্ন রকম নিদানের কথা বলা হয়েছে, বিভিন্ন রেমিডিজের কথা বলা হয়েছে।
আমি এই সমস্ত রেমিডিস গুলোর একটা একটা করে আপনাদের সামনে পাঠ করছি, আপনার স্ক্রিনেও আছে, আপনারা চাইলে সেগুলো পাঠ করতে পারেন বা আপনারা চাইলে সেই মানে নিদান বা যে রেমিডিস গুলো আছে আপনারা সেগুলো ফলো করতে পারেন। দেখুন, প্রথমেই বলা আছে মন্ত্র পাঠের কথা। এটা বলা আছে যে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা ওম শান্তি শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে আপনি পাঠ করবেন এবং সেটা অবশ্যই যেন শনিবার দিন করবেন, অর্থাৎ কোনোদিন না হলে সপ্তাহে শনিবার দিন আপনি কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমানজির ছবি আপনার বাড়িতে রাখবেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পারলে প্রথম হনুমানজির ছবি দেখবেন। এটা আপনার বলা হয় যে আপনার শনি 7.5 প্রভাবকে, আপনার শরীরের উপরে যে নেগেটিভ প্রভাব আপনার মন এবং আপনার সময় এবং আপনার ভাগ্যের উপরে, তা কিছুটা পরিমাণ লাঘব হবে বলে মনে করা হয়। আপনি পুজো আজাও করতে পারেন, প্রতি শনিবার শনি মন্দিরে আপনি পুজো দিতে পারেন, আপনি হনুমানজিরও পুজো দিতে পারেন এবং আপনি এছাড়া যে কোনো মাংকি বা হনুমানকে গুড় এবং কালো ছোলা খাওয়াতে পারেন। তাহলে সেক্ষেত্রে বলা হয় আপনি কিন্তু কিছু প্রভাব আপনার কমবে বা তার উপকার পাবেন। শনিবার দিন আপনি উপবাসও করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা চাইবেন, যাদের উপবাস করার অভ্যেস আছে বা যারা করতে চান, তারা প্রতি শনিবার কিন্তু উপবাসও করতে পারেন। আর কি করতে পারেন, আপনি শনিবার শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, কিংবা কোনো পিপল কিংবা অশ্বত্থ বৃক্ষের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো আপনি শনিবার প্রদীপ জ্বালাতে পারেন। সেটাও কিন্তু আপনার একটা উপায় হিসাবে এখানে বিবেচিত হয়। দেখুন, পিপল গাছ বা পিপল ট্রি আপনার চট করে দেখি না, কলকাতার মতো বড় শহরগুলোতে সাধারণত গাছপালার সংখ্যা এমনি কমে যাচ্ছে। পিপল গাছ হচ্ছে অনেকটা অশ্বত্থ গাছের মতো, তবে কিন্তু পুরোপুরি সেটা আসুদ গাছ নয়। অনেক পুরানো ভাঙা পাকার বিল্ডিং যেগুলো আছে তার গায়ে দেখবেন অশ্বত্থ গাছের মতো কিছু গাছ হয়ে থাকে এবং ওর গাছের যে দেখবেন রংটা থাকে, অর্থাৎ গাছের যে স্টেম বা কাণ্ডটা থাকে একটু মানে ডিপ গ্রিন হয় এবং গাঢ় গ্রিন হয় এবং পাতাগুলোও কিন্তু গাঢ় গ্রিন হয়, এটাকে পিপল গাছ বলে। তবে আজকালকার দিনে যারা ফ্ল্যাটে থাকেন বা ইত্যাদি জায়গায় থাকেন তাদের তো বড় গাছ লাগানো সম্ভব নয়, পিপল হচ্ছে বড় ধরনের গাছ। তবে এখন যে কোনো বৃক্ষেরই একটা দেখবেন টব ভার্সন পাওয়া গেছে, অর্থাৎ টবে লাগানোর। আপনারা চাইলে অনলাইন বা ইত্যাদি জায়গায় অর্ডার দিয়ে আনতে পারেন। আপনি আপনার যে বারান্দা থাকবে যে কোনো ফ্ল্যাটের, সেই বারান্দাতে টব ভার্সনটা রাখতে পারেন এবং তাকে আপনার পুজো করলে আপনার সেখান থেকে কিছু উপকার পাবেন, এটা ধরে নেওয়া হয় বা ধরে নেওয়া যায়। এবারে হচ্ছে রত্ন ধারণ। যারা জেম স্টোন ব্যবহার করতে চান বা যারা রত্ন ধারণ করতে চান, তারা ব্লু স্যাফায়ার বা নীলকান্ত মণি ব্যবহার করতে পারেন। নীলকান্ত মণির দাম কিন্তু অনেক বেশি। এছাড়াও অনেকে এমিথেস্ট ব্যবহারের কথাও বলেন। আমি রত্ন ধারণ নিয়ে প্রথমে আপনাদেরকে দু একটা কথা বলে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, রত্ন ধারণ করবেন আপনি যে কোনো আপনার জ্যোতিষী, অবশ্যই ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক বিচার করাবেন। যদি আপনার শনি 7.5 চলে এবং সংশ্লিষ্ট জ্যোতিষী যদি আপনাকে রত্ন ধারণ করতে বলেন, তিনি অবশ্যই আপনাকে বলবেন যে আপনাকে কত রতির ব্যবহার করতে হবে, কোন রত্ন ব্যবহার করতে হবে। আমি বললাম যে ব্লু স্যাফায়ার বা নীলকান্ত মণি আপনি ব্যবহার করতে পারেন, সেটা কত রতি কারণ বয়স অনুযায়ী ঠিক হয় উনি আপনাকে বলে দেবেন। অথবা উনি এটাও বলে দেবেন যে আপনি কোন ধাতু দিয়ে, ওটা সোনা বা রূপো দিয়ে বাঁধাবেন কিনা এবং ওটা কোন আঙুলে পড়বেন এবং ওই রত্নকে আপনাকে পরার আগে শোধন করাতে হবে। তবে রত্ন কেনার বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আজকাল দেখবেন অনেক সময় রাস্তাঘাট বাজারেও দেখবেন স্টোন বিক্রি হয়, তবে এগুলো কোনোটাই কিন্তু জেনুইন স্টোন নয়। আপনাকে কোনো ব্র্যান্ডেড ভালো দোকান থেকে সার্টিফাইড স্টোন কিনতে হবে, তারপর সেগুলি কোনো জ্যোতিষ বা পণ্ডিতজির কথা মতো শোধন করাতে হবে, তবেই কিন্তু আপনি সেই স্টোন পরবেন এবং তার আগে কিন্তু স্টোন পরবেন না। এছাড়াও আপনি পুজো অর্চনা করতে পারেন, অর্থাৎ শনির পুজো করতে পারেন। শনি দেবতার প্রতি শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আপনি কর্মযোগ প্র্যাকটিস করতে পারেন বা আপনি দান ধ্যান করতে পারেন। আমরা জানি যে দানে দুর্গতি খণ্ডন, তো দানে দুর্গতি খণ্ডায় বলে দান একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে 7.5 সময়কালে যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত আছেন, অনেকে দেখবেন তামাক খান অর্থাৎ ধূমপান করেন, সিগারেট পান করেন, অনেকের মধ্যে আবার মদ্যপানের প্রবণতা থাকে। আমি বলবো এই সময়কালে কিন্তু আপনারা যতটা পারবেন এই ধরনের
ওই অভ্যেস বা নেশাগুলো থেকে এড়িয়ে চলুন। কারণ এগুলোতে কি হয়, সাড়ে সাথের প্রভাবটা অনেক বেশি অ্যাগ্রাভেট হয়, অর্থাৎ সেটা কিন্তু তার প্রভাবটা বেড়ে যায়। কারণ তখন কি হয়, এগুলো যেহেতু নেগেটিভ এফেক্ট তৈরি করে, তা আপনার শরীর এবং মননের উপরও কিন্তু প্রভাব পড়ে। আর সাধারণভাবে যে কোনো নেশা আমাদের কিন্তু কোনোটাই উপকার করে না। তা যেমন শরীরের ক্ষতি করে, আমাদের আর্থিকভাবেও কিন্তু আমাদের অনেক পরিমাণ ক্ষতি করে। আপনারা চেষ্টা করবেন, একবারে না হলে ধীরে ধীরে কিন্তু নেশা ছাড়া যায়। হয়তো প্রথম আপনি দিনে 5টা সিগারেট খান, আপনি সংখ্যাটা প্রথমে 4টে করলেন, তারপরে 3টে করলেন, তারপর 2টো করলেন, তারপর 1টা করলেন। অর্থাৎ মন থেকে যখন আপনার সেই বাউটস বলা হয়, বাউটস মানে দেখবেন কোনো কিছুর একটা ঝোঁক প্রবল ভাবে বাড়তে থাকে, সেই সময়টা আপনি অন্যভাবে কাটান, ধীরে ধীরে আপনি নেশা মুক্তি হতে পারবেন। এটা যেমন আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে এবং পরের পরিমণ্ডলকেও ভালো করবে এবং আপনার শরীর এবং মনের পক্ষে উপকার হবে। আর অবশ্যই আপনি কিন্তু শনি আপনার 7.5 ক্ষেত্রে এটা উপকার হবে। এছাড়া আপনি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল, অড়হর ডাল, লোহার বাসনপত্র কিংবা কালো কম্বল ইত্যাদি দান করতে পারেন। অর্থাৎ শনিবার গিয়ে শনি মন্দিরে এগুলো দান করতে পারেন, বা শনি মন্দিরের যদি বাইরে কোনো ভিখারি থাকে বা কোনো গরিব মানুষ থাকে, তাদের মধ্যেও আপনি দান করতে পারেন। এরপর আপনি কিন্তু পাখিদের খাওয়াতে পারেন। দেখুন, আজকের দিনে সাধারণত গাছের সংখ্যা কমে গেছে, এখন ফলের গাছ সে পরিমাণ নেই, সুতরাং পাখিদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে। তো সুতরাং আপনি কিন্তু যদি পাখিদের খাওয়ান, সেটা তো অত্যন্ত উপকার। কারণ আমরা বিবেকানন্দের সেই বাণী জানি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। এবং অবশ্যই কিন্তু শনির যে বাহন, অর্থাৎ শনি দেবতার বাহন হচ্ছে কালো কাক। আপনি কিন্তু বিশেষত শনিবার দিন আপনি কালো কাককে কিন্তু খাওয়াতে পারেন। সেক্ষেত্রে মনে করা হয় যে তাতে আপনার শনির প্রভাব কমতে পারে। আর কি না, প্রতি শনিবার আমি আগেই বলেছি যে আপনি পিপল গাছে পুড়তে দিতে পারেন, বা পিপল গাছের নিচে আপনি কিন্তু সেখানে সর্ষের তেলের যে ল্যাম্প বা বাতি, সেটা আপনি প্রজ্বলিত করে রেখে আসতে পারেন। তাতেও কিন্তু আপনার কিছু উপকার হবে বলে মনে করা হয়। আমি এবারে যে কথাটা বলতে চাই, দেখুন আমি অনেকগুলো নিয়ম বললাম, কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি আমি শুধু আলোচনা করি বিভিন্ন গ্রহ নিয়ে, তাদের দশা নিয়ে, কিন্তু তার নিদান যদি না বলি, তার রেমেডিস না বলি, তাহলে সেই আলোচনাটা কিন্তু সম্পূর্ণকরণ হয় না। কিন্তু এখানে একটা কথা বলি যে আপনি রেমেডিস গুলো মানবেন কি না মানবেন, এটা একান্তই কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমার কিন্তু কোন রকম কোনো কিছু বলা নেই বা ব্যক্তিগত অভিমত আমার নেই, এটা সম্পূর্ণ করে। তবে আমি আবারও বলছি যে আপনার রত্ন ধারণ করার ব্যাপারে অবশ্যই আপনি আপনার জ্যোতিষীর সঙ্গে কথা বলবেন, বা যে পণ্ডিতজি আপনার তৈরি করে দিয়েছেন জন্মছক, তার সঙ্গে কথা বলবেন এবং তার কথা মতো আপনি রত্ন ধারণ করবেন। নিজে দুমদাম করে হঠাৎ করে দোকান থেকে একটা কিনে নিলেন, কিনে যে কোনো আঙুলে পড়ে নিলেন, তাতে কিন্তু আপনার খারাপের থেকে ভালোর থেকে খারাপ হবে। কারণ জানেন যে ওষুধ খাওয়ার থেকে না খাওয়া ভালো। কারণ ওষুধের যদি ডোজ, তার পোটেন্সি, এটা যদি খারাপ বেশি বা কম হয়ে যায়, তাতে শরীরে একটা কিন্তু অন্য প্রতিক্রিয়া দেয়। যেমন রত্ন ধারণের ক্ষেত্রেও এই সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। আশা করি আপনারা খুব সহজেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন এটার দ্বারা। আমি চেষ্টা করছি এখানে যে জ্যোতিষ শাস্ত্রের মতো জটিল বিষয়গুলোকে যত সহজে আপনাদের সামনে তুলে ধরা যায়। যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন এবং অবশ্যই তা শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও কিছু উপকার হয়। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে আছি, তার প্রভাব আমরা ভোগ করছি। ফলে সুতরাং আমাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হই। দেখবেন আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে তারা অনেক সময় আমাদের বলে, দেখ না আমার এই সমস্যা যাচ্ছে, এই সমস্যা যাচ্ছে। আমার এই আলোচনাগুলোর প্রেক্ষাপট কারণ হচ্ছে, আপনি হয়তো তাকে বললেন, দেখ তোর দেখি তোর একবার জন্মছকটা। আমি চেষ্টা করি, আমি আপনাদের কাছে সহজে জন্মছক কিভাবে দেখবেন বিভিন্ন পর্বে আমি সেটা দেখাচ্ছি, বা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। আপনি তাকে উপদেশ দিলেন, ভালো করলেন। এই পৃথিবীতে মানুষ মানুষের ভালো করার থেকে বড় কোনো ধর্ম, বড় কোনো আরাধনা, বড় কোনো পুজো কিন্তু নেই। সৎ সুন্দর মন নিয়ে যদি অন্যের উপকার করি, তাহলে ঈশ্বর অবশ্যই আমার উপরে কিন্তু প্রসন্ন হতে বাধ্য থাকবেন। তাহলে আমি আমার আলোচনা শেষ করছি এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের মূল্যবান মন্তব্য করবেন।
আমি আশা করি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন বা ভালো জানেন। আপনাদের মূল্যবান সময় ব্যবহার করে এই ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। আবার দেখা হবে এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে। নমস্কার।